প্রথমে বলে দিই, হ্যাঁ আমি কিন্তু ওই কিছু কিছু বাংলাদেশি চাচা ইউটিউবারদের মতন এই সানগ্লাস পরে ভিডিও করছি না। কারণ আচ্ছা আমার চোখে এখানে লাল হয়ে গেছে, তাই জন্য ভাবছি বাজে লাগবে, এই জন্য এটা পরলাম জাস্ট ফর ভিডিও প্রোটেকশন। ওকে, তো শুরু করার আগে আমি বলি হর হর গঙ্গে হর হর মহাদেব। তো আজকে ভিডিওটা তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে কি প্রসঙ্গে। 2019 সালে আমি এলাহাবাদে গেছিলাম বা প্রয়াগরাজে গেছিলাম অর্ধ কুম্ভে। আর একটা আমার এক্সপিরিয়েন্স আমি গেইন করেছি এবং তোমাদের কাছে আমি আহ, দুটো ভিডিও প্রেজেন্ট করেছি রিগার্ডিং কুম্ভ মেলা। আর সেই কুম্ভ মেলার ভিডিওগুলো লিংক দেখো উপরে হাইলাইট হচ্ছে। ওকে, তো এবারেও আমার আহ, কুম্ভে খুব যাওয়ার ইচ্ছা। আর এবারে কুম্ভটা হচ্ছে সবার থেকে বড় কুম্ভ, মহাকুম্ভ যেটাকে বলে, 144 বছর পর হচ্ছে। যদিও এটা 12 বছর পর পর একটা যে বড় বড় একটা কুম্ভ হয়, সেই কুম্ভটাই কিন্তু 144 বছর পর আবার রিটার্ন করেছে এই কুম্ভটা, তাই জন্য এই কুম্ভটাকে বলা হয় মহাকুম্ভ। আর তোমরা সবাই জানো, যারা তোমরা হিন্দু সম্প্রদায় থেকে দেখছো বা যারা মোটামুটি নেট সার্চ করো বা ভিডিও দেখো, তোমরা জানো যে কুম্ভ মেলা হচ্ছে হিন্দু ধর্মের তথা মানুষের সবার থেকে বড় সঙ্গম, মানে একটা মিলনস্থল। তো এখানে মোটামুটি যেটা আমি বুঝতে পারছি বা যেটা সরকার অ্যানাউন্স করছে যে 10 কোটির উপরেও আহ, ভিড় হবে বা ভিড় হচ্ছে বা ভিড় সব মিলে হবে আর কি এই কুম্ভ মেলায়। তো আমিও মোটামুটি আমার ইচ্ছা আছে যে কুম্ভ মেলা অ্যাটেন্ড করা। যদিও উপরওয়ালা বা মহাদেব যদি চান তাহলে অবশ্যই হবে, না হলে হবে না। পুরোপুরি হচ্ছে এটা লাকের ব্যাপার। ওকে, তো একটা কথা বলে দিই যে কুম্ভ মেলা যদি তোমরা যেতে চাও বা কুম্ভ মেলা যদি প্ল্যান করে থাকো, প্রথম কথা হচ্ছে কুম্ভ মেলা হচ্ছে কোনো লেজার ট্রিপের মধ্যে পড়বে না। এখানে কষ্ট করতে হবে, প্রচুর ভিড় হবে, আর আনহাইজেনিক ব্যাপারটা থেকে যাবে। থাকার ব্যাপারে আহ, আশেপাশে লোকজনের ব্যাপারে, কারণ বিভিন্ন রকমের বিভিন্ন সম্প্রদায়ের লোকরা এই কুম্ভ মেলায় আসবে। আর মোটামুটি যে এরিয়াটা আছে ওই এরিয়া পুরো গিজগিজ থাকবে কুম্ভ মেলায়। মেনলি আমি যেটুকু জানি যে 4-5টা মেন স্নানের দিন থাকে, যাকে বলে শাহী স্নান। প্রথম দিন ছিল এই বছরে 13ই জানুয়ারি, পৌষ পার্বণ। তারপরের দিন হচ্ছে 14 জানুয়ারি ছিল, পরপর দুদিন। তারপরে আছে হচ্ছে এই 29শে জানুয়ারি, যেটা সবার থেকে বড় তিথি হিসাবে গণ্য করা হয়, যেটাকে বলা হয় মৌনী অমাবস্যা। আমি গেলবারেও এই মৌনী অমাবস্যার দিনই অ্যাটেন্ড নিতে পেরেছিলাম এই প্রয়াগরাজে এবং স্নান করেছিলাম। এবার একটা প্রশ্ন চলে আসছে যে কেমন করে যাব। এক হচ্ছে ট্রেনে করে, যেসব ট্রেন মুঘলসরাই বা দীনদয়াল উপাধ্যায় স্টেশন উপর দিয়ে যাচ্ছে সেই ট্রেনগুলো আমরা ধরতে পারি। বেনারসে যেসব ট্রেন যাচ্ছে সেই সব ট্রেন আমরা ধরতে পারি। ঠিক আছে, এলাহাবাদের উপর দিয়ে কানপুর দিয়ে যেসব ট্রেন যাচ্ছে সেই সব ট্রেনে আমরা যেতে পারি। কিন্তু প্রবলেম হচ্ছে এই মুহূর্তে ট্রেনের কিন্তু একদমই টিকিট নেই। 1 নম্বর হচ্ছে টিকিট নেই, 2 নম্বর হচ্ছে প্রচুর ক্যান্সেলেশন আছে আর প্রচুর রুট ঘুরানো আছে। কিছু কিছু কাজ চলছে ট্রেনের, আর সেই কাজের জন্য কিন্তু এই অবস্থা। হুম, তো এক হচ্ছে ট্রেন, 2 নম্বর হচ্ছে নিজে গাড়ি করে, সেটা বাইক করেই হোক বা 4 চাকায় হোক। তোমরা যদি কলকাতা থেকে ক্যালকুলেট করো মোটামুটি 800 কিলোমিটার হবে, আর শিলিগুড়ি থেকে যদি ক্যালকুলেট করো মোটামুটি 1000 কিলোমিটার হবে। থাকবো কোথায়? 1 নম্বর, দেখো তোমরা যদি নিজেরা টেন্ট নিয়ে যাও, মনে করো আমি সোলো যাচ্ছি, আমার কাছে সিঙ্গেল টেন্ট আছে, আমি টেন্টে থাকতে পারবো। ওখানে প্রচুর পুলিশ ব্যারিকেড আছে, প্রচুর পুলিশের আহ, মানে সিকিউরিটি আছে, আমি ওখানে টেন্ট করে থাকতে পারবো রাত্রিবেলা। আহ, জিনিসপত্র, কম্বল টম্বল যা কিছু আছে সব আমাকে নিজে নিয়ে নিয়ে যেতে হবে, নিজের রিস্কে সবকিছু রাখতে হবে। প্লাস ওখানে থেকে খাওয়ার তো কোনো অসুবিধা নেই, ল্যাঙ্গার আছে, ল্যাঙ্গারে আমরা ইজিলি খেয়ে নিতে পারবো, প্লাস বাইরে আমরা কিনেও খেতে পারবো। ওকে, তো খাবার নিয়ে কোনো প্রবলেম নেই। থাকা যদি আমি সোলো যাই বা
আমি যদি মেন্টাল প্রিপারেশন নিয়ে যাই যে আমি হ্যাঁ কুম্ভ মেলার একদম মেন প্রাঙ্গণে আমি থাকবো, তাহলে আমি নিজে টেন্ট করে থাকতে পারি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওখানে টেন্ট ভাড়া করা যায়, ভাড়া নেওয়া যায়, ঠিক আছে। তো টেন্ট ভাড়া নিতে গেলে যেটা আমি দেখলাম সেটা হচ্ছে অনেক খরচা, বস, প্রচুর খরচা। মোটামুটি সরকারি ট্রেন গুলো যেগুলো মোটামুটি একটু ভালো রকম করে খাওয়া দাওয়া মিলে ওরা 18,000 টাকা করে নিচ্ছে পার টেন্টে পার ডে, ঠিক আছে। 18,000, 16,000 এরকম করে টেন্ট ভাড়া নিচ্ছে। তো সেইগুলো তো আহ, আমাদের মতন মানে আমার মতন গরিব লোকেদের জন্য তো একদম মানে নেক্সট লেভেল, কোনোদিন সম্ভব না, ঠিক আছে। আর একটা বিষয়, আর একটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে থাকার, সেটা হচ্ছে হোটেল বা হোমস্টে। এবার হোটেল আমি Booking.com-এ অনেকগুলো হোটেল এরকম খোঁজ খবর করছি, এবং যেটা দেখতে পাচ্ছি যে ওভার প্রাইসড মানে যেটা হয়তো যে হোটেলে থাকার উচিত, যে রুমের কথা মোটামুটি 700, 1000, 1500, সেটা নিচ্ছে ওরা মোটামুটি 5,000, 6,000, 8,000, 9,000 এরকম। মানে বুঝতে পারছো যে ভিড় বেড়ে গেছে, তো হোটেলের প্রাইসও বেড়ে গেছে, ঠিক আছে। তো Booking.com-এ আরেকটা স্ক্যাম আছে এই Booking.com-এ, যেটা আমি জানি, যেটা তোমরা হয়তো যারা Booking.com অ্যাপ থেকে যারা যারা তোমার হোটেল বুকিং করেছো এর আগে, এই স্ক্যামের মধ্যে জানি না তোমরা পড়েছো কিনা, আমি পড়েছি। সেটা হচ্ছে আমরা কি করি, আমরা রেটিং দেখে হোটেল বুক করি, মানে 5 স্টার, 4 স্টার, 3 স্টার, বা কয়জন কি কি রেটিং দিচ্ছে, রেটিং এ কি কি বলছে, কি ভালো বলছে কি খারাপ বলছে, সেই দেখে আমরা রুম সিলেক্ট করি। কিন্তু তোমরা কি জানো এইসব রেটিং গুলো কিন্তু পেইড, মানে ফেক। তো এই রেটিং গুলো কেমন করে সত্যিকারে আমরা বুঝতে পারবো, কেমন করে মিথ্যা জিনিস হচ্ছে কেমন করে বুঝতে পারবো, সেটা আমরা আহ, বুঝতে পারবো হচ্ছে একটা উপায়, আমি যেটুকু আমি বুঝতে পেরেছি, আর হচ্ছে নাম্বার অফ রিভিউ। মনে করে একটা হোটেলের রুমে যদি নাম্বার অফ রিভিউ যদি 30টা, 40টা বা 300টা, 100টা, 200টা এরকম থাকে, মানে যেটি ইজ জেনুইন রিভিউ আমি ধরে নিতে পারি। কিন্তু একটা হোটেলে মনে করো 3টা রিভিউ আছে বা 7টা রিভিউ আছে, আর রিভিউ গুলো সবগুলোই 5 স্টার, আর সবগুলোই ভালো বলছে, তো ওখানে কিন্তু গড়বড় আছে, ঠিক আছে। ওইগুলো হোটেল স্টাফরা হয়তো নিজেরাই ওটা রিভিউ দিচ্ছে, বা আশেপাশে কোনো লোকজন ওইগুলো রিভিউ দিচ্ছে। তো এইগুলো হচ্ছে গেল Booking.com-এর স্ক্যাম। তো Booking.com-এ আমি যেটুকু খুঁজে দেখছিলাম আর কি, সেইগুলো হচ্ছে হোটেলের দাম কিন্তু ম্যাক্সিমাম। আর যেখানেই আমি মোটামুটি হোটেলের একটু ফটোগুলো দেখতে দেখতে ফোন নাম্বার যদিও পাই, সেই ফোন নাম্বারে যখনই ফোন করছি তখনই ওরা বলছে যে Booking.com থেকে আসলে কিন্তু আমরা দেবো না, আপনারা আমাদেরকে ডাইরেক্ট ফোন করছেন, আপনারা আমাদের ডাইরেক্টলি গুগল পেতে 50% বুকিং রিজার্ভেশন করে দিন, তাহলে আপনার এখানে ঠাই হবে বস, নাহলে কিন্তু হবে না। তো এরকমও একটা আমি এক্সপিরিয়েন্স পেলাম এবারে কুম্ভ মেলায় এই রিসার্চ করতে গিয়ে, ঠিক আছে। তো আর একটা উপায় আমি থাকার, যেটা আমি খুঁজে পেয়েছি, যেটা আমার মনে হয়েছে ভালো, সেটা হচ্ছে এয়ারবিএনবি। এয়ারবিএনবি হচ্ছে একটা অ্যাপ, সেই অ্যাপের মধ্যে সবাই লিস্টিং দেয়। মনে করো আমার এই ঘরটা, যে ঘরে আমি কথা বলছি, এই ঘরটা আমি অ্যাজ এ ভাড়া হিসাবে এয়ারবিএনবি তে আমি লিস্টিং করব। কি লিস্টিং করব, যে আমার এই ঘরটা আছে, ঘরটার সাইজ হচ্ছে এত বাই এত, আমি বাথরুম ফেসিলিটি দেবো, আমি এই ফেসিলিটি দেবো, এই ঘরটার আমি 2,000 টাকা পার নাইট আমি নেব। তো এরকম এয়ারবিএনবি তে আমি দেখতে পাচ্ছি যে প্রচুর হোমস্টে এরকম লিস্টিং করা আছে। আর এয়ারবিএনবি তে একটা প্রবলেম হচ্ছে, আহ, তোমাদেরকে আগে পেমেন্ট করে দিতে হবে, আর তোমরা ডাইরেক্টলি যে এয়ারবিএনবি যে হোস্ট আছে, যে যে আর কি অ্যাডভার্টাইজমেন্ট করছে, তার সঙ্গে ডাইরেক্টলি ফোনে তোমরা যোগাযোগ করতে পারবে না। তোমরা কিন্তু এয়ারবিএনবি তে ওখানে মেসেজ লিখতে পারবে, ওরাই আবার মেসেজ রিপ্লাই করবে, সেই হিসাবে কিন্তু কমিউনিকেট করা যাবে। তো আমি এরকম করে কমিউনিকেট অনেকজনের সঙ্গে করেছি। একটা জিনিস আমি দেখছি যে মনে করো একটা রুমের এয়ারবিএনবি তে সকালবেলা দেখলাম যে 2,000 টাকা দেখাচ্ছে, আমি ওখানে মেসেজ লিখলাম যে 2,000 টাকার মধ্যে আমি কি কি পাচ্ছি, ওয়েস্টার্ন টাইপের টয়লেট পাওয়া যাবে কিনা, গিজার পাওয়া যাবে কিনা। কারণ একটা ঘর যদি 5,000 টাকা ক্লেম করে, যে 5,000 টাকা নেবে উইথ বাথরুম, বা কাঁথা কম্বল দেবে কিনা, ফটোতে দেখাচ্ছে ভাই মাটির মধ্যে আহ, মানে দিয়ে দিচ্ছে গদি, আর ওখানে শুতে হবে। তো এরকমও অনেক কিছু আমি দেখতে পেয়েছি, এবং সেই হিসাবে আমি এনকোয়ারি করেছি। তো এনকোয়ারি পরে যখন ওরা যখন রিপ্লাই দিচ্ছে, তখন দেখছি যে রুমটার মনে করো 2,000 টাকা ভাড়া, সেই রুমটা বাড়িয়ে দিয়েছে 12,000 টাকা।
মানে পার নাইট 12,000 টাকা, মানে এতখানি, মানে যাচ্ছে তাই অবস্থা ভাই। মানে প্রয়াগরাজে এই কুম্ভ মেলাতে থাকা নিয়ে যা স্ক্যাম চলছে, এটা কিন্তু আনকন্ট্রোলেবল। ভিডিওটা বিশেষত এই এই প্রসঙ্গে যে কুম্ভ মেলা সামনে আরো অনেক দিন, মোটামুটি আরো 1 মাস আছে। 26 তারিখে কুম্ভ মেলা শেষ হবে ফেব্রুয়ারি মাসে। তো কুম্ভ মেলায় যাতায়াতের তো বলে দিলাম যে ট্রেনের অবস্থা খুবই হাল খারাপ। নিজের গাড়ি করে যাওয়া যেতে পারে বা ভাড়া গাড়ি করে নিয়ে যাওয়া যেতে পারে স্নানের জন্য। আর থাকার ব্যাপার হচ্ছে এই, মানে তোমরা এয়ারবিএনবি তে দেখতে পারো বা booking.com-এ দেখতে পারো, বা তোমরা একটু দূরে দূরে তোমরা যদি দেখো, মানে মেইন যদি প্রয়াগরাজে নাও থাকো, একটু যদি 50 কিলোমিটার দূরে থাকো, সেটাও দেখতে পারো, কারণ 50 কিলোমিটার দূরে কিন্তু ভাড়া অটোমেটিক কম হবে। যদি তোমরা নিজের গাড়ি করে যাও, আমার মতে। কিন্তু আমি ওরকম সার্চ করছি যে থাকবোই, না আমি থাকবোই 50 কিলোমিটার দূরে, 50 কিলোমিটার দূরে থাকবো, রান করে যাব, মানে ড্রাইভ করে যাব, গিয়ে স্নান করে আবার চলে আসবো। তো আমার প্ল্যানিং হচ্ছে এই, দেখা যাক কি হচ্ছে, ঠাকুর কি করে, কি অনুমতি দেয়। সবকিছু উপরওয়ালার উপরে। মহাদেব যদি চায় নিশ্চয়ই হবে এই যাত্রা। তো আজকে ভিডিওটা এই প্রসঙ্গে তোমাদেরকে বললাম যে ঘাবড়ানোর কোনো একটা ব্যাপার নেই, কিন্তু ঘটনা কিন্তু এইগুলোই। ঘটনা এরকমই চলছে। এই মানে আজকে তো 22 তারিখ, 22শে জানুয়ারি 2025, এই চলছে এখনকার পরিস্থিতি অ্যাবাউট কুম্ভ মেলা 2025 বা মহাকুম্ভে। তো কেমন লাগলো ভিডিওটা? যদি কোনো ইনফরমেশন তোমাদেরকে এক্সট্রা আমি দিতে পেরেছি, তো অবশ্যই ভিডিওটা অবশ্যই লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যদি আমি কুম্ভ মেলায় যেতে পারি, হ্যাঁ এটাও কিন্তু প্রশ্নবোধক চিহ্ন, যদি আমি কুম্ভ মেলায় যেতে পারি তাহলে অবশ্যই তোমাদেরকে কুম্ভ মেলার ভিডিও আমি নিয়ে আসবো এরপরে যে ভিডিওগুলো আসবে। আর আমার এক্সপিরিয়েন্স, আমার ক্যামেরা থেকে কি আমি অনুভব করলাম, কি আমি আহ, দেখলাম, সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ওকে, তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, টেক কেয়ার, এন্ড বাই বাই।